হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুলভাবে উপস্থাপন করব। অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। আর সিলেবাস সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা সকলেই জানো তোমাদের প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। তো যাই হোক, চলে যাব আমরা মূল ভিডিওতে। সো এখানে আমরা প্রথমে 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি, দেন পরের দিকে আমরা 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং দেখাবো। সো 2 নম্বরের প্রথম প্রশ্নটি দেখো, ছায়াবৃত্ত কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। 2 নম্বর প্রশ্ন, হরপা বান কি? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উত্তর, হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হরপা বান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সবকিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লে উপত্যকায় হরপা বানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। 3 নম্বর প্রশ্নটি দেখো, তুষার ঝড় বা ব্লিজার্ড কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, সূক্ষ্ম তুষার কেলাস বহনকারী অতি শীতল এবং প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ু প্রবাহকে তুষার ঝড় বা ব্লিজার্ড বলে। আন্টার্কটিকা, উত্তর আমেরিকার উত্তরভাগ, কানাডা, ইউরোপ ও এশিয়ার উত্তরাংশে বরফ আবৃত উচ্চ পার্বত্য অঞ্চলে ব্লিজার্ড সৃষ্টি হতে দেখা যায়। পরের প্রশ্ন, মালচিং কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মাটির উপর লতাপাতা, খড়কুটো, ঘাস, আগাছা প্রভৃতি বিছিয়ে রাখলে মাটির বাষ্পীভবনের হার হ্রাস পায় এবং আর্দ্রতা বজায় থাকে, ফলে চাষাবাদের সুবিধা হয়। মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে মালচিং বলে। পরের প্রশ্ন, নগ্নিভবন কি? উত্তরে তোমরা লিখবে আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। আর তোমরা যারা এমসিকিউ এসকিউ প্রশ্ন পেতে চাও তারা এই ভিডিওর পিন কমেন্টে দেখে নিও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন হয়ে ওখান থেকে তোমরা প্রশ্নগুলি কালেক্ট করে নিতে পারো। পরের প্রশ্নটি দেখো, লোয়ের সমভূমি কাকে বলা হয়? উত্তরে তোমরা লিখবে মরুভূমির বালি বায়ু প্রবাহের দ্বারা বহুদূর উঠে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়ের সমভূমি বলে। যেমন গোবি মরুভূমির বালিরাশি উঠে গিয়ে চীনের হুয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি গড়ে উঠেছে। 6 নম্বর প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা দ্বারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য ও সম্পত্তিহানি হয় এবং পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে তাকে দুর্যোগ বলে। বিপর্যয় কাকে বলে দেখো, দুর্যোগ যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে প্রচুর পরিমাণে সম্পদহানি ও বিপুল সংখ্যক মানুষের জীবনহানি ঘটায়, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে অথবা দীর্ঘকাল ধরে স্তব্ধ করে দেয় তাকে বলে বিপর্যয়। পরের প্রশ্নটি দেখো, পর্যায়ন কি? উত্তরে তোমরা লিখবে যে শক্তির সাহায্যে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে ও তার বিবর্তন হয় তাকে পর্যায়ন শক্তি বলে। পরের প্রশ্নটি দেখো, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তরে তোমরা লিখবে জল, বায়ু বা বরফের সাহায্যে ক্ষণভঙ্গুর পদার্থ মাধ্যাকর্ষণের টানে ভূমির ঢাল বরাবর ক্রমশ নিচে নামতে থাকলে তাদের পুঞ্জিত ক্ষয় বলে। পরের প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল বলে। পরের প্রশ্নটি দেখো, স্কেল কাকে বলে? স্কেলের ব্যবহার লেখো। উত্তরে তোমরা লিখবে মানচিত্র, লেখচিত্র বা প্ল্যানে প্রদর্শিত যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। স্কেলের ব্যবহার গুরুত্ব অপরিসীম। যেমন পৃথিবী ও তার যে কোনো অংশের মানচিত্র
আঁকতে স্কেল অপরিহার্য। 2 মানচিত্রের আয়তন বা ক্ষেত্রমান পরিমাপ করতে স্কেল ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, প্রতিপাদ্য স্থান কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ্য স্থান বলা হয়। পরের প্রশ্নটি দেখো, ক্যালোডেরা কাকে বলে? উত্তরে তোমরা লিখবে, কোন আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। এই জ্বালামুখ যখন বিধ্বংসী অগ্নুৎপাতে নষ্ট হয়ে যে বিশাল আকৃতির অবনমিত গহ্বর সৃষ্টি করে তাকে ক্যালোডেরা বলে। পরের প্রশ্নটি দেখো, অদ্বিতীয় সম্পদ কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, যে সম্পদ পৃথিবীর একটিমাত্র স্থানেই পাওয়া যায় তাকে অদ্বিতীয় সম্পদ বলে। উদাহরণ, ক্রায়োলাইট। পরের প্রশ্ন, রেগোলিথ বলতে কি বোঝো? উত্তর, আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর এক ধরনের শিথিল ভূ আস্তরণের সৃষ্টি হয়। একে রেগোলিথ বলে। এটি মাটির সৃষ্টির প্রথম পর্যায়। পরের প্রশ্নটি দেখো, 3 বিঘা করিডর কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ভারত ও বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের চারদিকে ভারত বেষ্টিত দহগ্রাম ও আরংপ্রতাপ অঞ্চলের 107x85 মিটার জায়গা ভারত সরকার বাংলাদেশকে লিজ দেয়। একেই 3 বিঘা করিডর বলে। ঠিক আছে, এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন নিজে থেকে করে যাবে, যেমন সুনামি কি? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে এবং এই মানচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্নটি দেখো, মৌজা মানচিত্র কাকে বলে? মৌজা মানচিত্রের গুরুত্ব লেখো। সিল্ড মালভূমি কি? হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? এক্সট্রা প্রশ্ন, গ্লোব কি? এই গেল তোমাদের 2 নম্বরের মোট প্রশ্ন। চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু এইভাবেও আসতে পারে। তোমরা ভালোভাবে তৈরি করবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বৃহৎ স্কেলের মানচিত্র ও ক্ষুদ্র স্কেলের মানচিত্রের পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্যগুলি নিরূপণ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জিপিএস এর গুরুত্ব বা ব্যবহার লেখো। এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। 7 নম্বর প্রশ্ন, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি সুবিধা ও অসুবিধা লেখো। এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ এবং এর সাথে তোমরা এর পার্থক্যটাও কিন্তু করে যাবে। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের 3টি সমস্যা লেখো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? পরের প্রশ্ন দেখো, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে 3টি পার্থক্য লেখো। এক্সট্রা প্রশ্ন একটি রয়েছে, দেখো, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা উল্লেখ করো। চলে যাবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতিগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন উষ্ণ মরু অঞ্চলের যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি চিত্রসহ বর্ণনা করো। এইভাবেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তোমরা ভালোভাবে তৈরি করো। 3 নাম্বার প্রশ্নটি দেখো, রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি বা পদ্ধতিগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এবারে চলে যাব আমরা 3 বিদ্যাগের প্রশ্নে। এখানেও 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 নাম্বার করে থাকছে। তো প্রথম প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু 90% পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এটা ভালো
ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি সম্বন্ধে লেখো। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে। এটা তোমরা ভালোভাবে তৈরি করবে। তবে এর সাথে তোমরা ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এটাও তোমরা কিন্তু দেখে যাবে। এটাও কিন্তু কোনো কোনো স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণ কি, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন লক্ষ্য করো, মানচিত্রের গুরুত্ব ও ব্যবহার লেখো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। কিছু কিছু স্কুলে কিন্তু আসতে চলেছে এই প্রশ্নটি। অথবা দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন, এর সাথেও তোমরা এটা ভালোভাবে তৈরি করে যেও। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। এটাও তোমরা গুরুত্ব সহকারে পড়বে। পরের প্রশ্ন লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। এবং এখানে একটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। তো এখানে দেখো, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করতে হবে। তো এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গার নাম দেওয়া রয়েছে। এগুলো তোমাদের মানচিত্রে কোথায় এদের অবস্থান সেটা দেখাতে হবে। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তথা সান্দাকফু, তারপর রয়েছে হলদিয়া বন্দর, তারপর রয়েছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, তারপর রয়েছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, তারপর রয়েছে তিস্তা নদী, তারপর রয়েছে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র, তারপর রয়েছে পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র, তারপর রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, তারপরে আছে একটি পাট উৎপাদক অঞ্চল এবং একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এগুলো তোমরা ভালোভাবে করো, এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর 3rd ইউনিট টেস্ট, অর্থাৎ ফাইনাল পরীক্ষার যারা যারা কমেন্ট করছিলে তাদের জন্য ভূগোল সাজেশান। এই সাজেশানটা তোমরা ভালোভাবে তৈরি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ধন্যবাদ।